আন্তারা দূরেই দাঁড়িয়েছিল নিষ্প্রাণভাবে, যেন আসার জন্যই আসা। কেন জানি কিছুই তাকে ছুতে পারছে না। তবু বিথিকে সুস্থ দেখে তার ভালো লাগলো। তাকে দেখে মুর্শিদার বোন মুখ বাঁকিয়ে বলল, সংসারটায় তো একেবারে খাইয়া শেষ করলা, এখন নাটক দেখতে আইসো? আহ, দূরে দাঁড়ায় আসো কেন? আরো সামনে আসো, মন ভরে দেখো। আন্তারার এখন আর তেমন ভাবান্তর হলো না। সে চুপচাপ তাকিয়ে রইল। তার নিজেরই এখন নিজেকেই এমনই মনে হচ্ছে। দেখো দেখো, কি বেশরম মাইয়া, কিভাবে তাকাইয়া আছে। বলি, লজ্জা শরমের কি মাথা খাইয়া বইয়া আসুনি নাকি? দেখো আর কি খাইয়া কজ্জা ঠান্ডা করা যায়। মাইনসে তো নিজে জামাইরেও ছাড় দেয়, তুমি তো তাও দিলা না। আসাদ বিরক্ত মুখে শবনমকে বলল, আন্তারাকে নিয়ে তার রুমে যাও। আসাদের খালা আরো তেতে উঠল। উঠে বলল, কিসের রুম? বাড়ি থেকে বাইর করো এই অলক্ষীরে। যেইটুকু আছে সেইটুকুও শেষ করবে রাক্ষসী। আর তোর বউরে তো দূরেই রাখ, বংশের প্রথম বাতি আসছে, দুনিয়ার মুখ আর দেখতে দিব না। মুনিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার মায়ের অবস্থা ভালো না। তার মধ্যে বাড়িতে একটার পর একটা ঝামেলা, ভালো লাগছে না। সে দীর্ঘশ্বাস ফেলেই বলল, খালা, আপনি বড় মার কাছে যান, এমনিতেই ঝামেলা অনেক, আর বাড়িয়ে লাভ কি? তুমি চুপ থাকো মেয়ে, তোমার বাপের জন্যই আমার বোনের মেয়ের এই অবস্থা। আবার বড় বড় কথা। সংসার নাই, পোলাপান নাই, স্বামী নাই, শুধু দিন ভৈরা বিছানায় চিত হইয়া শুয়ে থাকা। স্বামী আরেক জায়গায় মুখ দেব না তো কি করব? এখন আইছে, এমনিতেই অনেক ঝামেলা। ঝামেলাটা লাগাইছে কেটা শুনি? এই সংসারের পেছনে খাটতে খাটতে আমার বোনের জীবন তেজপাতা। কি পাইলো আমার বোন? মুনিয়া স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসাদ এবার ধমকে বলল, খালা, আর একটা কথাও না। কি কইবি তুই? কইলে বাড়ি থেকে বাই করে দিবি? দে, তোকে বাড়ির উপরে এই মদিনা থুতুও ফালায় না। এক বেজন্মা আনছে বাড়ির বউ কইরা, তার জন্য আবার সবার এত দরদ। আরে 10 মাস 10 দিন যেই মায়ে পেটে রাখলো, তার চিন্তা তোকে মাথায় একবারও আহে না? সবাই পেছনের দিকে তাকালো। আফসার আর আহমদ দাঁড়ানো। তারা গিয়েছিল এশার নামাজ পড়তে। আসাদ বলল, কিছু না দাদা ভাই। তারপর শবনমের দিকে তাকিয়ে বলল, আন্তারাকে রুমে নিয়ে যাও। শবনম এগোবে, তখনই মুর্শিদা বেরোলো। কঠিনভাবে বলল, এই অলক্ষী ভেতরে যাবে না। মদিনা মুখ বাঁকিয়ে হাসলো। আসাদ বিরক্ত মুখে বলল, মা একটু চুপ থাকবে? মুর্শিদার অবস্থা পাগলের মতো। সে পাগলের মতোই বলল, চুপ, একটা কথাও না। তারপর আহমদের দিকে তাকিয়ে বলল, সারা জীবন তো বাপের পোলা হয়েই রইলেন, আজকে মুর্শিদার কথা শোনেন। এই মায়া যদি ভেতরে যায়, আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হইয়া যাবো। এখন আপনারা ঠিক করেন, কে বাড়িতে থাকবো, আমি না এই অপয়া? আহমদ এবার সত্যি বিরক্ত হলো। ঘুরিয়ে পেঁচিয়ে টেনে ঝামেলাকে এত বড় করার কোনো মানে হয়? আফসার দীর্ঘশ্বাস ফেলে মুর্শিদার দিকে এগিয়ে এলো। সবসময়ের মতো শান্তভাবে বলল, আমার সিদ্ধান্তে আমি কখনো অনুতপ্ত হইনি। যখন যা ভালো মনে হয়েছে তাই করেছি। তবে একটা সিদ্ধান্তে আজ পৌঁছালাম, সেটা হচ্ছে তোমাকে আমার বাড়ির বড় বউ করা। বড় বউদের সব দিক বিবেচনা করে চিন্তা ভাবনা করতে হয়। আমি ভাবতাম তুমি তাই করো, আসলে তুমি নিজের ছাড়া কাউকে নিয়ে চিন্তাই করো না। ভালো, এটা তোমার সংসার। আমি আগেও বলেছি, এখনও বলছি, তাই যে কোনো সিদ্ধান্ত তুমি নিতেই পারো। তবে এটা কেন ভুলে যাচ্ছ, তোমার সংসার হলেও এই বাড়িটা আমার। এই বাড়িতে তুমি যেমন, আন্তারাও তেমন। তোমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে চলে যেতে পারো, আমার সমস্যা নেই। তবে হ্যাঁ, আমার বাড়িতে থাকতে হলে সবাইকে নিয়েই থাকতে হবে, না হলে বাকি তোমার ইচ্ছা। মুর্শিদা স্তব্ধ হয়ে আহমদের দিকে তাকালো। মদিনা হাঁ হয়ে গেছে। মুর্শিদার মা এবার মুখ খুলল। তার টনটনে কণ্ঠে বলল, এইটা আপনি কইবার পারলেন বেয়াই? আজকেও তো 2 দিনের ওই মাইয়ার কাছে আমার মেয়ে কিছুই না। এতদিন যেই এই বাড়ি ঘর জান দিয়ে আগলায় রাখলো, সেইগুলো কিছুই না। মন চাইলো আর খেদায় দিলেন, এই আপনার বিচার? আমি তো আপনার মেয়েকে যেতে বলিনি বেয়ান, আমি বলেছি তার যেমন ইচ্ছা। তবে এই বাড়িতে থাকতে হলে সবাইকে একসাথেই থাকতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে হয়। ইচ্ছে হলো মানলাম, ইচ্ছে হলো তাড়িয়ে দিলাম। সে আজাদের বউ। এই বাড়িতে আজাদের যতটুকু অধিকার তারও ততটুকুই অধিকার। এখন আপনার মেয়ে কে হয় তাড়িয়ে দেওয়ার? মুর্শিদার মা এবার আহমদের দিকে তাকালো। তাকিয়ে বলল, কেমন পোলা তুমি? নিজের পরিবারের গলা ধাক্কা দেয়, এত কথা শোনায়, আর তুমি চুপচাপ দাঁড়ায় আছো? কোমরে হাড্ডি নেই নাকি? আহমদ বড় একটা শ্বাস ফেলে শুধু বলল, আমি হাড্ডি ছাড়াই পোলা আম্মা, এখন না, সে আগে থেকেই। দেখেননি বাবা যখন আমাকে আপনাদের কালো খাটো মেয়ের জন্য নিয়ে গিয়েছিল, তখন আমি এভাবেই চুপচাপ দাঁড়িয়েছিলাম।
তখন আপনার মেয়েও অলক্ষী অপয়া আবিকানই ছিল। হাড্ডি থাকলে তো তখনই আওয়াজ তুলতাম। তখন তো আপনাদের সমস্যা হয়নি, আজ হবে কেন? মুর্শিদার মার অপমানে তার কৃষ্ণ চেহারায় আরও কালো ছায়া পড়ল। তার জামাইকে নরম কোমল ভদ্র হিসেবে এতদিন দেখে এসেছে, আজ যে এভাবে মুখ খুলবে সে ভাবেইনি। আহমদ শাশুড়ির কালো চেহারার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমার বাবাই আপনার মেয়েকে আজ লক্ষ্মী ঘরণী সংসারের কর্ত্রী বানিয়েছে। মনে করেন আন্তারাও তেমন। সে আজ অলক্ষী অপয়া থাকলেও একদিন আপনার মেয়ের মতোই হয়ে যাবে। বলে আহমদ পাশ কাটিয়ে মুর্শিদার সামনে গেল। তার দিকে তাকিয়ে নরম সুরে বলল, আমি তো আজকাল তোমাকে চিনতেই পারি না মুর্শিদা। আমাদের সেই মুর্শিদা কোথায় গেল, যে এক হাতে পুরো সংসারকে টেনে একজোট করে রেখেছিল? কই, কখনো তো জালের মেয়ে, নিজের মেয়ে, তোমার বাবা, আমার ছেলে এসব আসেনি। আজ কেন আসছে? মুর্শিদা উত্তর দিতে পারল না। সে হাঁটু গেড়ে সেখানেই বসে পড়ল। তার চোখের সামনে সেই বিয়ের আগের দিন ভাসতে লাগলো। বাবার বাড়িতে কত অবাঞ্ছিত ছিল সে। যেই মা আজ মাথায় করে রাখছে, এই মাই উঠতে বসতে নানান কথা তো ভালোই গালিগালাজ পর্যন্ত করত। এমন মেয়ে পেটে রাখার জন্য নিজেকে নিজে কত অভিশাপ দিত। যেই বোনের দুঃখে সে আজ বড় কাতর, সেই বোনই তার জন্য তাকে বিয়ে দিতে পারছে না বলে ভালোভাবে কথা পর্যন্ত বলতো না। মানুষ সুখে থাকতে থাকতে দুঃখের দিন ভুলে যায়। সেই ভুলে যাওয়া দিনই তাকে আঙুল তুলে তার স্বামী দেখিয়ে দিল। তবে মুর্শিদা জানে এই লোকটা এত বছরে তাকে কখনো অসম্মান করেনি, খারাপ আচরণও করেনি। সে যেমন যেভাবে বলতো সবকিছু সেভাবেই করত। আজ সব হারালো, একমাত্র নিজের জন্যই হারালো। আহমদ আন্তারার দিকে তাকালো, তাকিয়ে বলল, ওই যে চুপচাপ মেয়েটা দাঁড়িয়ে আছে, একবার তার দিকে শাশুড়ি হিসেবে না, একটা মেয়ে হিসেবে তাকাও তো মুর্শিদা। দেখো তো তার দোষটা কোথায়। সে তো এই বাড়িতে নিজে আসেনি, আমরা তাকে নিয়ে এসেছি, এনেকেই দিচ্ছি তাকে। নিজের সম্মান নিজের রাখতে হয় মুর্শিদা। এই মেয়েটা নিশ্চুপ শান্ত, কথার পিঠে কথা জানে না, কিন্তু সম্মান সেটা কিন্তু জানে। জানে বলে একটু শব্দ তো দূর, ভালো করে চোখ তুলেই তাকায় না। অথচ তোমরা কি করছো? পরের বাড়ির মেয়ে এসেই সংসার ভাঙে না, অলক্ষী হয় না, অপয়া হয় না, আমরা বানিয়ে ফেলি মুর্শিদা। মুর্শিদা চোখ তুলে তাকাতে পারল না। আহমদ আগের মতোই বলল, আন্তারার বাবা ছিল, মা ছিল, এর আগের সত্য মিথ্যা আমি জানি না, জানতে চাইও না। একটা মানুষের জন্য এইটুকু পরিচয় যথেষ্ট। তাই এ বাড়িতে এই সম্পর্কে কোনো রকম কথা যেন আমি আর না শুনি। বলে আহমদ মুর্শিদার মাথায় হাত রাখলো, রেখে কোমল সুরে বলল, আমার বাবা কখনো তোমার সংসারে নাক গলায়নি। শুধুমাত্র একটা আর্জি হাত পেতে ভিক্ষা চেয়েছিল। যে তোমাকে এত কিছু দিল, সে কি তোমার কাছে একটা জিনিস চাইতে পারে না? চেয়েছে বলে তোমার এত ক্ষোভ, অথচ তার বাড়ি ঘর সংসার সন্তান সব তোমাকে সে দিয়ে রেখেছে। মুর্শিদার সাথে সাথেই চোখ তুলে শ্বশুরের দিকে তাকালো। আফসার ধীরে ধীরে রুমের দিকে যাচ্ছে। জীবন থাকতে এই মানুষটাকে অসম্মান করার কথা ছিল না, তো কি করে করলো সে? সংসারে ঝুট ঝামেলা থাকবেই, তার মানে এই না একে অপরকে দোষারোপ করব, বাড়ি থেকে তাড়িয়ে দেব, বরং একসাথে সবাই তার মোকাবেলা করব। বলে আহমদ ভেতরে চলে গেল। আর মুর্শিদা চোখ বন্ধ করে দেয়ালে শরীর এলিয়ে দিল। আন্তারা দাঁড়িয়ে আছে আগের মতোই। শবনম কোন দিকে যাবে দিশে পেল না। তবে মুনিয়া এগোলো। তারা কখনো মা বড় মায়ের তফাৎ করেনি, তো আজ কেন করবে? সে এগোতে গেলে মদিনা বলল, খবরদার বলে দিলাম, একদম ঢং করতে আসবে না। সবাই দল বেঁধে আমার বোনকে হেনেস্তা তাড়ানোর পায় তারা। এত সোজা না। আমি মাতব্বর চেয়ারম্যানকে ডাকবো, আমার বোনের প্রাপ্য জিনিস আমি দেখে ছাড়বো। বলেই মদিনা মুর্শিদাকে ধরতে গেল। মুর্শিদা হাত উঠিয়ে আস্তে করে বলল, আমারটা আমাকে বুঝতে দে মদিনা। মা, বাকি সবাইকে নিয়ে বাড়িতে যা। মদিনা আবারও হা হয়ে গেল। মুনিয়া ঠোঁট টিপে হাসলো। এই তো তাদের বড় মা। সে হেসেই মুর্শিদাকে তুলতে তুলতে বলল, আপনি এই বাড়ি এই সংসারের চাবি বড় মা। আপনাকে ছাড়া তো অচল। এখন বিপদের সময়, শক্ত হন। সবাইকে আগলে রাখার দায়িত্ব আপনার, এমনকি আন্তারাকেও। সেও আমাদের সংসারের অংশ বড় মা। তার দিকে আঙুল ওঠা মানে আমাদের দিকেও ওঠা। তাই সেটা দমন করো। সবার সাথে নিজের দিকে আঙুল নিজে তুলো না। লোহার শিকের সামনে ইব্রাহিম দাঁড়াতেই আজাদ স্বাভাবিকভাবেই এগিয়ে এলো। হালকা হেসে বলল, আপনি এখানে? কোনো কাজ ছিল? ইব্রাহিমও তার স্বভাব মতো শান্তভাবে বলল, ছিল। ভাবলাম এসেছি যখন দেখা করে যাই। শুনে খুবই খুশি হলাম। এত কষ্টের প্রয়োজন ছিল না। সমস্যা নেই, তো কিছু করতে বলছো না কেন? এসব তো আজকাল মামুলি ব্যাপার। খুন তো আর নিজের হাতে করনি, টাকা দিলেই তো ফিনিশ। কোর্টে উঠালে তো আবার আর এক ঝামেলা। আজাদ হালকা হাসলো, হেসে বলল, দেখি কি করা যায়। তোমার কিছু লাগলে বলো, আমি ব্যবস্থা করছি। জি শুক্রিয়া।
আমার ব্যবস্থা আমি নিজে করতে পারি। ভালো, নিজের ব্যবস্থা নিজের করাই ভালো। বলে ইব্রাহিম চলে যেতে নিল। আজাদ আবারও ডাকলো। ইব্রাহিম ফিরতেই একগাল হেসে বলল, একটা খবর শুনলাম, আসলে সত্য মিথ্যা জানি না। শহরে আসা যাওয়া লেগে থাকলেও সেভাবে তো যাওয়া হয় না, তা জিজ্ঞেস করছে। কিছু আবার মনে করবেন না তো? কি? আপনার শহরের গোডাউনে নাকি কয়েক হাজার ফেন্সিডিল পাওয়া গেছে, পুলিশ জব্দ করেছে। করে গোডাউন নাকি একেবারে শিলগালা, ঘটনা সত্য নাকি? ইব্রাহিম শান্ত চোখে তাকিয়ে রইল। আজাদ সেই শান্ত চোখের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, কপাল একই তারে বাধা, বুঝেছেন দাদা ভাই। এক রাতে আমি এলাম 14 শিকের ভেতরে, আর ওইদিকে গেল আপনার গোডাউন। আর কি কি যেন করেন আপনি? ও, ভাতের হোটেল, আবাসিক হোটেল, সব কিছু ঠিকঠাক দেখে শুনে রাখেন। জানেন তো, বাঘে ঝুলে 18 আর পুলিশে ঝুলে 36 ঘা। এক জায়গায় যেহেতু হাত পড়ছে, ব্যাগের জায়গায় যেতে সময় লাগবে না। তুমি তোমার জন্য ভাবো আজাদ, আমার সব গেলেও আমি বাহিরে আর তুমি ভেতরে। 36 ঘা আমার চেয়ে বেশি তোমার জন্য প্রযোজ্য। আজাদ আবারও হাসলো, হেসে বলল, অবশ্যই অবশ্যই দাদা ভাই। ইব্রাহিমেরা দাঁড়ালো না, থানার বাইরে এসে দাঁড়ালো। তার শরীরে আগুন জ্বলছে। অবশ্যই ছেলের হাসি এমন, ভালো মানুষের শরীরেও ফট করে জ্বলে ওঠে। সে দাঁড়াতেই জামিল তার পাশে এসে দাঁড়ালো। দাঁড়াতে ইব্রাহিম বলল, কাজ হয়েছে? হয়েছে, তবে এই পুলিশ দুনিয়ায় হারামজাদা এলে লাফিয়ে রাখা যায়। আরে বেটা, খুনের আসামি ধরছ, আজ হোক কাল হোক কোর্টে তো নিবই। কিছু টাকা নিয়ে তাড়াতাড়ি লও। তার না তালা বানা শুরু করেছে। কবে নেবে? 2-1-3 মধ্যে। এত সময় কেন? সেটাও বুঝতেছি না ভাই। সমস্যা নেই, আমি দেখছি। তুমি শহরে রওনা দাও, সব না গুছিয়ে এখানে পা রাখবে না। এই জেলের ভেতরে থাকলেও চোখে মুখে কোনো ভয় নেই, তার মানে সে সব সেট করেই ঢুকেছে। তাই সব তাড়াতাড়ি ব্যবস্থা করো। জামিল মুখে পান পুড়ে ইব্রাহিমের হোটেল থেকে বেরোলো। বেরোতেই আজাদকে একটা গালি দিল। এই শালার জন্য যত দৌড়াদৌড়ি। এই দৌড়াদৌড়িতে সব কাজ গোছাতে গোছাতে দুনিয়ার রাত হয়ে গেছে। রাস্তাঘাট প্রায় সব ফাঁকা। এখন এত রাতে খালি বাসায় ফিরে সে করবেটা কি? তার চেয়ে ভালো রহিমার দোকানে যাওয়া যাক। অনেকদিন পেটে বাংলা পড়ে না। সে রাস্তায় নেমে একটু এগিয়ে সাইডে একটু নিচু হয়ে পিক ফেলে সোজা হতে না হতেই মাথায় কালো কিছু একটা পেঁচিয়ে গেল। পেঁচাতে না পেঁচাতেই তাকে কেউ গাড়ির ভেতর ছুঁড়ে ফেললো। জামিল গাড়িতে বসে কোনো ছটফট করলো না। এখন তার সাথে কি হবে সে জানে, না জানার কিছুই নেই। জীবনে আয়ুর চেয়ে শত্রুই মানিয়েছে বেশি। তার মৃত্যু এমন কোনোভাবেই হবে সে জানে। তাছাড়া এমন কাজ সে অহরহই করেছে। নিশ্চুপ রাত, এখন এ গাড়ি যাবে সোজা বুড়িগঙ্গায়। ব্যাস, গলার নিচে ছোট্ট একটা টান, তারপর বস্তায় ভরে কয়েকটা ইটের সাথে বেঁধে টুক করে ফেলে দেওয়া। খোঁজ নেই, লাশ নেই, খুনিও নেই। তার ধারণা মতো সত্যি সত্যিই গাড়ি নদীর পাড়ে এসে থামলো। মুখের উপর কালো পলিথিন থাকলেও গায়ে শীতল বাতাস লাগতেই সে বুঝলো, আহা শরীর, কিছুক্ষণের মধ্যেই সে লাশ হবে। তার না থাকবে কোনো বোধ, না থাকবে শক্তি। সে সাথে সাথেই চোখ বন্ধ করলো, আর আশ্চর্য হয়ে খেয়াল করলো মনে করার মতো তার কোনো স্মৃতি নেই। আহারে, একটা জীবনই বৃথা গেল। তখনই মুখের উপর থেকে কালো পলিথিন সরে গেল। জামিল চোখ খুললো। খুলতেই সে অবাক হয়ে দাঁড়ালো। তার একটু দূরে একটা অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। টিংটিঙে লম্বা চিকন শরীর, দৃষ্টি নদীর দিকে। নদীর মৃদু বাতাসে তার এলোমেলো চুল উড়ছে। এই ছেলেটাকে সে চেনে, কামাল উদ্দিন স্যারের ছেলে। ক্লিনিকের জায়গা নিয়ে অনেককেই সে দমন করেছে, এমনকি তারাই যে গ্যাঞ্জাম লাগিয়ে তাদের লোক দিয়ে মাথা ফাটিয়ে তাই দিয়ে বদ পুলিশের হুমকি পর্যন্ত দিয়েছিল, তাই দিছে সোজা ঝুলিয়ে। তো এখন এই ছেলে এখান পর্যন্ত কিভাবে এলো? সে সাথে সাথেই ডানে বামে একবার তাকালো। বেশ কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে নির্বিকার ভাবে। এদের বয়স এই ছেলের মতো অল্প না, বরং ভালোই বড়, আজাদের কাছাকাছি বা সমবয়সী হতে পারে। এদের অবশ্য সে চিনল না, তবে বুঝলো এরা শহরের না, গ্রামের ছেলে পেলে। জামিল তার অবাক কণ্ঠেই বলল, শহরের ঠিকানা তোমারা কই পাইলা? ছেলেটা ফিরে তাকালো। অল্প বয়সী ছেলে, তবুও চোখ মুখ কি শান্ত। সে সেই শান্ত শীতল কণ্ঠে বলল, আজরাইল ঠিকানা লাগে না, সময় হলে তার নিজের গন্তব্যে ঠিক সময় ঠিক মতো পৌঁছে যায়, যেমন আগে আপনি পৌঁছাতেন। জামিল কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তার কাছে এখন সব পরিষ্কার। এর পেছনে একজনই, আজাদ। গোডাউন তো বাহানা, শুধু মানিক জোড়া আলাদার বাহানা ছিল। কাউকে শেষ করতে চাইলে আগে তার শক্তি ভাঙো। ভাইজানের ডান হাতছে, স্বাভাবিক তাকেই তো ভাঙবে আগে। জামিল বড় একটা শ্বাস ফেলল। গ্রামের ছেলে, লেখাপড়া করেছে শহরে, দু সাইডেই সমান তালে ছড়িয়ে আছে। অথচ কত সহজ ভেবেছে তারা। আরামসে জাল বিছিয়ে জেলে গিয়ে বসে আছে। আত্মহত্যার কেস, জোরালো প্রমাণ নেই। কিছুদিন পরেই অনায়াসে বেরিয়ে যাবে। এখন যাহা হোক, তার নাম আগেও ছিল ফকফকা, এখনো ফকফকা। সে বিরক্তিতে দাঁতে দাঁত চেপে বলল, এত কাহিনী ভালো লাগছে না, মারতে চাইলে মারো, এত ঢং কিসের?
ছেলেটা এবার হেসে ফেললো, হেসে পকেট থেকে কয়েকটা ব্লেড হাতে নিয়ে ভেঙে টুকরো টুকরো করতে করতেই বলল, মৃত্যু এত সোজা নাকি রে জামিলা? মৃত্যু সে তো অনেক সাধনার। জামিল ভ্রু কুচকে তাকালো। ছেলেটা তার চেহারা দেখে বলল, ওহো, এত চাপ নেওয়ার দরকার নেই। কিছুক্ষণের মধ্যে তুই এমনিতেই বুঝতে পারবি মানুষ বাঁচার জন্য ছটফট করে, তুই তো করবি মরার জন্য। হেসে হেসে মানুষকে লাশ বানিয়েছিস, নিজে এত সহজে লাশ হলে হবে? জামিল একবার ছেলেটার হাতে একবার মুখের দিকে তাকালো, তাকিয়ে ঢোক গিলল। এতক্ষণ ভয় না পেলেও এখন তার গলা শুকিয়ে আসতে লাগলো। ছেলেটা জামিলের ভয় মাখা মুখ দেখে আবার হাসলো। এই হাসিকে অবশ্য মানুষের হাসি বলা যায় না। জামিল একসময় ভাবতো আজরাইল হয় দেখতে খুবই ভয়ঙ্কর, আসলে ভয়ঙ্কর আজরাইল হয় না, হয় যার যার কর্ম। আর এই কর্মের কারণে এই সাধারণ চেহারার ভয়ঙ্কর আজরাইল আজ তার সামনে। ছেলেটা হাসতেই তার দু সাইডে দাঁড়ানো ছেলেগুলো তাকে জাপটে ধরলো। তাদের মধ্যে থেকে একজন তার মুখে জোর করে হাঁ করালো। জামিল ছটফট করতে লাগলো। কামাল উদ্দিনের ছেলে টুকরো করা ব্লেডগুলো হাতে নাড়াতে নাড়াতে এগিয়ে আসতে আসতে বলল, আমার বাবাকে যখন গাছে ঝুলেছিস তখন নিশ্চয়ই সেও এভাবে ছটফট করছিল। তারপর আমার মা, আমি, আমার পরিবার, সবার ছটফটানির আজ সমাপ্তি হলো। জামিলের নিখোঁজ সংবাদ ইব্রাহিম পেল তার পরের দিন বিকেলে। শহর থেকে তার আরো কিছু লোক এসেছে। তাদের ভাষ্যমতে সব কাজ টাজ গুছিয়ে বাসার উদ্দেশ্যে রাত 1:30টার দিকে সে হোটেল থেকে বেরিয়েছে। আর খোঁজ পাওয়া যায়নি। ইব্রাহিম কিছুই বলল না, তবে অনেকক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসে রইল। তার ধ্যান ভাঙালো ইকবাল এসে। বাসায় পুলিশ এসেছে। ইব্রাহিম বসার রুমে এসে বসতে বসতে বলল, মারা গেছে ক্লিনিকে। মারা যাওয়ার প্রমাণ আপনাদের হাতে, কারণ আপনাদের কাছে। তো এখানে আসার কারণ আমি বুঝতে পারলাম না দারোগা সাহেব। খালিদ হাসলো। হেসে শরীর এলিয়ে আরাম করে বসতে বসতে বলল, কি করব চাচিজি, আপনারা 2 দিন পর পর কাজ এমন করেন। কিছুদিন আগে জমি নিয়ে করলেন, তারপর কল্যাণ স্যারকে নিয়ে, এখন আবার কি শুরু করেছেন কে জানে। যাই করি তোমাদের তো খুশি করেই বলেছি। তো এখন এখানে কি? রাফিয়ার হ্যান্ড রাইটিং এর সাথে চিঠির হ্যান্ড রাইটিং মেলেনি। মিলেছে আপনার ডান হাত জামিলের সাথে। জমি নিয়ে সব ঝামেলা সেও তো হ্যান্ডেল করলো। আর হাতের লেখার অনেক কিছুই আমাদের কাছে আছে। আর সবচেয়ে বড় কথা, এই ঘটনার বেশ কয়েকদিন আগেই নাকি রাফিয়া খুশি মনে নিজে থেকে ইস্তফা দিয়েছে। তার সব ডকুমেন্ট আমাদের ক্লিনিকের ডিউটি ডাক্তারের পরিমলবাবু আমাদের দিয়েছেন। তো চাচাজি, মৃত্যুর আগের দিন রাফিয়ার আপনার বাসায় কি কাজ ছিল? এমনকি সারা রাত ওখানেই ছিল। সকালে আপনার ডান হাত জামিলের সাথেই সে বের হয়েছে এবং ডান হাতের সাথেই ক্লিনিকে গিয়েছে। ক্লিনিকের আশেপাশের দোকানের অনেকেই তাকে দেখেছে। তো তার সাথে এত মাখামাখির কারণটা যদি একটু খোলাসা করতেন, আমাদের আপনাদের বড় সুবিধা হতো। ইব্রাহিম হাসলো। হেসে বলল, কত টাকা খেয়েছো খালিদ? খালিদও হাসলো। হেসে বলল, গলা পর্যন্ত টাকা খাওয়ানো পার্টি এই গ্রামে শুধু আপনারাই। এর খেল খেলতে ওস্তাদ। 2 বছরের ওপর এই এলাকায় আছি। আপনাদের কাছে খবর না থাকলেও আমাদের কাছে ঠিক আছে। আরো 2 বছরের মতো এখানেই তো থাকতে হবে। তো পাঙ্গা নেব কোন লাভে? সোজা কথা বলো খালিদ। সব তো সোজাই বললাম। এখন কি করতে বলছো? কিছু করে লাভ হবে না বলে মনে হয় না। আজাদকে ছাড়াতে হবে। রাফিয়ার ভাই নিজে এসেছে, আর সে নিজে সাক্ষী দিয়েছে আমাদের সাথে বর্তমানে রাফিয়ার কোনো সম্পর্ক ছিল না, শুধু কাজের লোক। সে তার বোনের খুনিদের চায়। যদি এখানে না হয় সে শহর থেকে ব্যবস্থা নেবে। এখন আমাদের কি? চাকরি তো বাঁচাতে হবে নাকি? তার বোনের খুনি কি আমি? সেটা আপনি জানেন, আমি জানি, বাকি সবাই তো দেখবে প্রমাণ। ইব্রাহিম কিছুক্ষণ নিশ্চুপ বসলো। বসে ইকবালের দিকে তাকালো। তাকাতেই ইকবাল ভেতরে গেল। ফিরে এলো ভারী একটা ব্যাগ নিয়ে। সেটা দারোগার সামনে রাখলো। রাখতেই ইব্রাহিম বলল, রাফিয়াকে আমরা চিনি না। এতক্ষণ যা বলেছে এমন কিছু হয়নি। দারোগা হাসলো। সে ব্যাগে হাত দিল না। দাঁড়াতে দাঁড়াতে বলল, চাচাজি, এই 4 দেওয়ালের ভেতর থেকে একটু বের হন। এলাকায় একটু কান পাতেন। পুরো এলাকায় আপনি এখন মহানায়ক। যে এই শেষ বয়সে এসে হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছেন। সারা রাত একসাথে থেকে প্রতিদ্বন্দ্বীকে দমন করতে তাকেই খুন করেছেন। তাই আজ যাচ্ছি। বাঁচতে চাইলে এলাকা থেকে কেটে পড়েন। আবার আসলে খালি হাতে ফেরা যাবে না। ইব্রাহিম হাত মুঠো করে শক্ত হয়ে বসে রইল।
তার অবস্থা দেখে মিথির অনেকদিন পর হাসি পেল। তার হাসি হাসি মুখ দেখে জহির বড় একটা শ্বাস ফেলল। এলাকায় আর টেকা যাবে কিনা সন্দেহ। কিছুদিন আগে গেল তার কাহিনী, এখন আবার চাচার কাহিনী। এজন্যই বলে নিজের ঘরের দেয়াল পোক্ত না করে পরের ঘরে পাটকেল ছুটতে নেই।